বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল আপিলে খারিজ। মামলা চলতে আর বাধা নেই। দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে কখনোই দমিয়ে রাখা যাবে না, প্রমাণও হয়েছে আদালতে, বলেন প্রধানমন্ত্রী। 15 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকে ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদা থাকার পরও ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপে 8 ধরনের সবজি রফতানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। এবং লন্ডন পার্লামেন্ট ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলা চালিয়েছে উগ্রবাদী গোষ্ঠী। ধারণা পুলিশের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেয়া রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। মামলা চলতে আর বাধা নেই বলেও রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে দুদকের আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে বেগম জিয়ার বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করেছিল হাইকোর্ট। গত 7 মার্চ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি এবং দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলা চলার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। গত 7 মার্চ হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চ রুল দিয়েছিলেন, মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। আমরা সেই আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গেলাম। আমাদের কন্টেনশন ছিল হাইকোর্টের যেই বেঞ্চ রুল ইস্যু করেছে, স্টে দিয়েছে, ওই বেঞ্চের দুর্নীতি দমন কমিশনের সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। এখন হাইকোর্টের দেয়া রুল খারিজ হয়ে গিয়েছে। কাজে বেগম জিয়ার নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা বেগম জিয়ার জন্য চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে কখনোই দমিয়ে রাখা যাবে না। সেটা প্রমাণও হয়েছে আদালতে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতির 75-এর পর শুরু হয় দুর্নীতির ব্যাপার। অবৈধ ক্ষমতা দখলের পালাও শুরু হয় 75-এর পর। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রচার শুরু করে। আমাদের এখন আর পর মুখাপেক্ষি আমরা খুব হতে হয় না। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা যা বাস্তবায়ন করি তা 90% আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। এবং সেটার প্রমাণ আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতু নির্মাণ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল এবং অভিযোগ এনেছিল ওয়ার্ল্ড ব্যাংক। যে অভিযোগটা ছিল সম্পূর্ণ মিথ্যা, যা প্রমাণ হয়েছে সেই কানাডা ফেডারেল কোর্ট যা রায়ও দিয়ে বলেছে যেগুলি সমস্ত ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগ। এখানে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তখনই ঘোষণা দিয়েছিলাম যে আমরা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করব। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। আর এই সিদ্ধান্তের ফলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যে আর অবহেলা করা যায় না, তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে তিনি কথা জানান। এ সময় মন্ত্রী 25শে মার্চ গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। আমরা বিশ্বাস করি যে আমরা কূটনৈতিকভাবে সফলভাবে এটা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সেটা বোঝাতে সক্ষম হব এবং তাহলেই 9 ডিসেম্বরের পরিবর্তে 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য
আমরা দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ সেটা সফল হবে। লাগেজ কিংবা ব্যাগেজ নয়, এখন পেটে করে নিয়ে আসা হচ্ছে স্বর্ণের বার। তাও আবার একটি বা দুটি নয়, 15 পিস পর্যন্ত স্বর্ণের বার আনছে পাচারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিপজ্জনকভাবে পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করিয়ে শরীরের ভেতরে এসব স্বর্ণের বার আনা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দরে গত মাসে ধরা পড়েছে এ ধরনের 4টি চালান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিমানবন্দরের লাগেজ কিংবা ব্যাগেজ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অহরহ ধরা পড়ছে শত শত পিস স্বর্ণের বার। তবে নিরাপদ পাচারের জন্য ভিন্ন পন্থা নিতে শুরু করেছে চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 4টি চালানে ধরা পড়ে 31 পিস স্বর্ণের বার। স্বর্ণগুলো আনা হয়েছে পেটের ভেতরে। রেকট্রামের মধ্যে এই গোল্ডগুলো আনলে আপনার স্বাভাবিকভাবে অন্য কোনো উপায়ে ধরা সম্ভব হয় না, যদি তাকে সন্দেহ না করা হয় বা ইনফরমেশন না থাকে বা স্ক্যাম না করা হয়। পাসপোর্ট দেখলে বোঝা যায় যে তার প্রোফাইলটা কি, সে কি বড় বিজনেসম্যান নাকি সাধারণ মানুষ হলে কেন বারবার যাওয়া আসা করে। এখান থেকে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছে মূল পাচারকারীরা তাদের দুবাই থেকেই ভাড়া করে প্রতি পিস স্বর্ণের বার বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক্সরে করে অথবা মলত্যাগ করার পরে ওই মলত্যাগের সাথে ওই স্বর্ণের বারটা চলে আসতেছে। তারা ওই বিমান খরচটা বাঁচানোর জন্য বা হয়তো নগদ সামান্য কিছু অর্থের লোভে এই ঝুঁকিপূর্ণ কাজটা করে থাকে। আটককৃতদের একজনের পেটে ছিল 15টি স্বর্ণের বার, যার মোট ওজন 1 কেজি 700 গ্রাম। চিকিৎসাবিদরা বলছেন দীর্ঘ সময় যে কোনো জিনিস পেটের মধ্যে রেখে দেওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাইরে ব্লিডিং এবং ভিতরে ব্লিডিং হতে পারে, এবং যদি পারফোরেশন হয়, যেটা আমরা বলি ছিদ্র, সেটা যদি হয় তাহলে তো আসলে জীবনের পুরোটাই আপনার হুমকির মধ্যে পড়বে। যদি রক্তের মধ্যে যায় তাহলে সেই কারণে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন আপনার কিডনি, লিভার, এগুলো তো নষ্ট করবেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের রক্ত যে তৈরি করার যে বোন ম্যারো বলি আমরা, সেটা সিভিয়ার ডিপ্রেশন করতে পারে। স্বর্ণ আনার ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় 3টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত 3 জনই প্রায় চট্টগ্রাম দুবাই রুটে যাওয়া আসা করত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সবজি ও ফলমূল রপ্তানি বাড়লেও কমছে অন্যতম বড় বাজার ইউরোপে। ব্যাপক চাহিদা থাকলেও সবজির চালানে ক্ষতিকর জীবাণু পাওয়ায় পানসহ 8 ধরনের সবজি ও ফলমূল ইউরোপে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এই অবস্থায় রপ্তানির বাধা নিরসনে ঢাকার শ্যামপুরে ল্যাবসহ অত্যাধুনিক প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় এখনও চালু হয়নি এটি। হাজেরা শিউলির রিপোর্ট। 4 বছর আগেও রপ্তানি হওয়া সবজির 52% যেত ইউরোপে। তবে সালমোনেলা ভাইরাস পাওয়ার পর 2014 সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরপর সবজির চালানে ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় পেয়ে 8 ধরনের সবজি ও ফলমূল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয় ইউরোপ। এ অবস্থায় স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এসব সবজি রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রিকোলিং করে যে এক্সপোর্ট করব, এটার জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। শাকসবজির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার মতো আমাদের যে সাপোর্ট বাংলাদেশে থাকার কথা, এই সাপোর্টগুলো কিন্তু এখনো নাই। বর্তমানে রপ্তানিকারকরা সহযোগে সবজি প্যাকিং ও গ্রেডিং করলেও তা মানসম্মত নয়। তাই রপ্তানি হওয়া সবজির গুণগত মান নিশ্চিতে 152 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। নীতিমালা আর জনবলের কারণে আমরা এখনো শুরু করতে পারছি না। আশা করা যাচ্ছে যে 30 জুন 2017-এর ভিতরে এটা মানে ফুল ফেজের কাজে আসবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোগমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে 10টি জেলার 21টি স্থানে চুক্তিভিত্তিক চাষাবাদ করা হলেও বেশ কিছু দুর্বলতার কারণে পুরো সফলতা মিলছে না। কিছু আইটেমস ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে এগুলা ক্রিটিক্যাল আইটেমস, এগুলা তোমরা খুব ভালো করে তত্ত্বাবধান করে দিও। নরসিংদীটাকে এক্সপোর্ট প্রসেসিং জব ফর এগ্রিকালচার প্রোডাক্টস, আমরা এগুলা এইখানে করতে চাইতেছি যদি সরকার সহযোগিতা করে। 2014-15 অর্থ বছরে মোট 1156 কোটি টাকার সবজি ও ফলমূল রপ্তানি হলেও গেল অর্থ বছরে কমে 992 কোটি টাকা দাঁড়ায়। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রবাসী বাঙালিরাই বর্তমানে বাংলাদেশি সবজির বড় ক্রেতা। রপ্তানিকারকদের মতে এসব দেশে স্থানীয় নাগরিকদের ক্রেতা বাড়ানো গেলে রপ্তানি বাড়ত কয়েক গুণ। এজন্য পোকামাকড়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর সমন্বিত উদ্যোগ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরো থাকছে, রাজধানীতে গণপরিবহনে প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা। হয়রানির আশঙ্কায় পুলিশি সহায়তা নিতে অনাগ্রহ, নিজেদেরই উদ্যোগী হবার পরামর্শ নারী অধিকার কর্মীদের। ব্রিটেনে পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলার ঘটনায় উগ্রবাদী গোষ্ঠী জড়িত বলে ধারণা করছে পুলিশ। বুধবারের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। সন্ত্রাসীদের কাছে ব্রিটেন হার মানবে না মন্তব্য করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। থমথমে অবস্থা বিরাজ করছে লন্ডন জুড়ে। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলার ঘটনায় গোটা শহর যেন স্তব্ধ। বুধবার ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের উপর আকস্মিকভাবে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন। আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। এটা খুবই দুঃখজনক, কেননা লন্ডন বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির শহর। আমরা সবাই এখানে মিলেমিশে থাকি, কিন্তু মনে হচ্ছে এখন উল্টো। আমি সত্যি বাকরুদ্ধ। এটা খুবই ভয়ঙ্কর, কেউ নিরাপদ নয়। কখন যে আবারও এমন ঘটনা ঘটবে তা কেউই জানে না। এই হামলার পরপরই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ওই হামলাকারী। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়। এর মধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী টোবিয়াস ইলুট আহত পুলিশ সদস্যকে বাঁচাতে চেষ্টা চালালেও পরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মুলতবি ঘোষণা করা হয় পার্লামেন্টের অধিবেশন। পরে এমপিদেরও নিরাপদে বের করে আনা হয়। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি কোবরা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারাই আমাদের মূল্যবোধকে দমাতে চাইবে, আমরা তার কঠোর জবাব দেব। পার্লামেন্ট ও শহরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। কোনো সন্ত্রাসবাদকে আমরা প্রশ্রয় দেব না। এরই মধ্যে লন্ডনের পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে পুরো শহরে সতর্কতা জারি করেছে। পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হামলার ঘটনার তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিট। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। আর কেন এই হামলা চালানো হয়েছে তার কারণ অনুসন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একাধিক ব্রিটিশ গণমাধ্যম হামলাকারীর নাম আবু ইজাদেন ও তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল বলে জানালেও ইজাদেনের ভাই দাবি করেছে সে এখনো জীবিত এবং কারাগারে রয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশের সরকার। শিরিন আক্তার, সময় সংবাদ। লন্ডনে পার্লামেন্ট প্রাঙ্গণে হামলার ঘটনায় নিরাপদে রয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনায় ভেতরে থাকা পার্লামেন্ট সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সে সময় সেখানে উপস্থিত ছিলেন। হামলার পরপরই টুইট বার্তায় তিনি জানান পার্লামেন্টের সেফ রুমে নিরাপদে রয়েছেন তিনি। পাশাপাশি তার ব্যাপারে খোঁজ খবর নেয় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির সদস্য টিউলিপ 2015 সালে লন্ডনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত হন। এদিকে হামলার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানিয়েছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে বুধবার ঠিক 2:40 সংসদের বাইরে পথচারীদের উপর গাড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরবর্তীতে সেই গাড়ি থেকে বের হয়ে পুলিশ সদস্যদের উপর ছুরিকাঘাত করে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে গুলিবিদ্ধ করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সেই সময় অন্তত 4টি গুলির শব্দ শোনা গিয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ অধিবেশনের ভিতরে ছিলেন এবং পরবর্তীতে তাকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় স্কটল্যান্ড, ওয়েলস এবং ব্রিটেনের সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লন্ডন মেয়র সাদিক খান বলেছেন এটি একটি সন্ত্রাসী হামলা এবং পুরো লন্ডনবাসীকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। ঘটনা পরপরে স্কটল্যান্ড ইয়ার্ড সহ বিশেষ নিরাপত্তা টিম পুরো পার্লামেন্ট এলাকা ঘিরে রেখেছেন এবং স্থানীয়দের এই এলাকাতে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে ঘটনা কি কারণে ঘটেছে তার এখনো কোনো বিস্তারিত জানা যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে গঠিত 3 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রে আরিফুল হকের নাম আসায় 2015 সালের 7 জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ বাতিল করে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরে রাষ্ট্রপক্ষ আপিল করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির অন্তত 25টি পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে সীতাকুণ্ডে আত্মঘাতী হওয়া এক জঙ্গির স্বজনও। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জন রয়েছে যাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মাঝে। পুলিশ বলছে খুব শিগগিরই নিখোঁজ ব্যক্তিদের তালিকা করার পাশাপাশি তাদের নিখোঁজের কারণ খুঁজে বের করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন সীতাকুণ্ডে আস্তানা গড়া 2 জঙ্গি পরিবার জহিরুল ও কামাল হোসেন এই ইউনিয়নের বাসিন্দা। সীতাকুণ্ডের ঘটনার প্রায় 1 বছর আগে নিখোঁজ হয় তারা। একই ইউনিয়নের যৌথখামার গ্রামের ইউনুস বাড়ি থেকে উধাও হয় প্রায় 1 যুগ আগে। তারপর মাঝে মধ্যে বাড়ি এলেও বছর 2 ধরে আর দেখা নেই তার। একই এলাকার আমির হোসেনেরও খোঁজ নেই অনেক দিন। এলাকার এরকম আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। ইউনুস বাড়ি থেকে দীর্ঘদিন ধরে চলে গেছে, ওর খোঁজ খবর নেই। এক ভাই নিখোঁজ আছে, একদম বড়টা, সবার বড়টা আমির হোসেন। 6-7 বছর পর্যন্ত আমাদের সাথে কারোর সাথে যোগাযোগও নাই, অনেক খোঁজ খবর নেই। আমার অসুস্থ মধ্যে তখন আমার সুস্থ হইনি পারে, নিজেও আর হইনি পারি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জনের কথা জানা গেছে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। 9টি ওয়ার্ডের মধ্যে 9টি মেম্বারকে তদন্ত লাগাইছি যে কজন লোক বাইরে আছে। এর মধ্যে 60-70 জন মতো বাইরে, দেশের বাইরে আছে। তার মধ্যে 6 জন আমরা এখন পর্যন্ত নিখোঁজ পেয়েছি। এরকম নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার জন্য গেছে, এখন শোনা যাচ্ছে ফ্যাক্টরিতে কাজ করছে কিছু লোক, আর কিছু লোক জঙ্গিবাদের সাথে জড়িত। জঙ্গিগুলোর নাম শোনার পর বাইশারের 30,000 মানুষ এখন আতঙ্ক অবস্থায় রয়েছে। পরিবার অভিযোগ না করায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এ বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য না থাকলেও বর্তমানে নিখোঁজদের তালিকা করা হচ্ছে বলে জানালেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্ভবত বাইশারির 6 জন হতে পারে, আর পুরো নাইক্ষ্যংছড়িতে মনে হয় টোটালি 20-25 জন হতে পারে। এরা এখনো আমরা শিওর না, আমরা তাতে আশা করতেছি আর কি। এগুলা দীর্ঘদিন ধরে এই এলাকার বেশ কিছু মানুষ নিখোঁজ থাকলেও এ নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা থানা পুলিশের তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি। সম্প্রতি সীতাকুণ্ডের ঘটনায় নাইক্ষ্যংছড়ি 2 জঙ্গি পরিবারের সম্পৃক্ততার পরপরই এই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। সময় সংবাদ, বান্দরবান। সময় সংবাদে আরো থাকছে, হাতিয়ার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের 2 গ্রুপের দ্বন্দ্ব, প্রায়ই ঘটছে সংঘর্ষ। দুর্গম এলাকা হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছে পুলিশ। রাজধানীতে প্রতিদিনই যাতায়াতের জন্য গণপরিবহনের উপর নির্ভরশীল নারীদের বিড়ম্বনা বাড়ছেই। বেসরকারি জরিপের তথ্যে শতকরা 84% নারী যানবাহনে সরাসরি হয়রানির শিকার হন। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীর ক্ষমতায়ন বিশাল সংখ্যক নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু তার সাথে তাল মিলিয়ে নেই পর্যাপ্ত পরিবহন সেবা। এদিকে বিআরটিএ চেয়ারম্যান বলছেন, নারীদের জন্য নামানো সরকারি পরিবহনগুলো চাহিদার তুলনায় অপ্রতুল। পাভেল আমিনের ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। গণপরিবহনে যাতায়াত করা যাদের রোজকার নিয়তি, এমন দৃশ্য তাদের চোখ সওয়া, যেন এর আরেক নামই দুর্ভোগ। ইঞ্জিনের পাশে তেতে থাকা সংরক্ষিত নারী আসন, বাসে উঠতে সহায়তার নামে যৌন হয়রানি, বাসে দাঁড়িয়ে থাকা নারীদের ওপর হেলে পড়া কিংবা পাশে বসে থাকা নারী সহযাত্রীর গায়ে ঘুমের ভান করে হেলান দেওয়া। গণপরিবহন ব্যবহার করেন অথচ এমন ঘটনার শিকার হননি এমন নারী হয়তো খুঁজে পাওয়া যাবে না। পিঠে হাত দেয় সরাসরি যে নামেন, এটাই সমস্যা হয়। কিছু কিছু ছেলেরা আছে গায়ে একটু হেলানের চেষ্টা করে, এমনও হয় বাসে 9 জনেরও বেশি ফিমেল হয়, সেক্ষেত্রে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না।
বাসের ভিতরে তুলতে চায় না, দাঁড়িয়ে থাকতে হবে যেন মহিলাদের, কিন্তু বাস স্টপে ঘন্টার পর ঘন্টা মহিলারা কিন্তু দাঁড়ায় থাকে। এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই। নারী অধিকার কর্মীরা বলছেন হেনস্থা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে। নিপীড়নের মাধ্যমে তার সীমারেখা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজ বা পুরুষেরা, যে এটা হচ্ছে আপনার সীমা, এর বাইরে যাবেন না। আমরা আপনার জন্য 9টা সিট বরাদ্দ রেখেছি, এখানেই বসবেন, এর বাইরে আপনি বসলে আপনাকে হেনস্থা হতে হবে। নারীকে ইন্ডিপেন্ডেন্টলি তার সিদ্ধান্ত নিতে হবে, নারীকে আরো বেশি বাইরে আসতে হবে এবং তার জায়গাটা ক্লেম করতে হবে। আমার গায়ের উপর কেউ যদি এসে পড়ে তাকে সরাসরি বলতে হবে। বিআরটিএ জানালেন যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি পেশাদার লাইসেন্স নবায়নের পূর্বে আমরা তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে আলোচনা করতেছি। মোবাইল কোর্টে স্পটে যদি কেউ এই বিষয়গুলো অভিযোগ করে, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। গণপরিবহনে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েও বাড়তি ঝামেলা এড়াতে নারীরা এখনো পুলিশি সহায়তা চান না। নারী অধিকার কর্মীদের মতে গণপরিবহনে নারীদের যাতায়াতের জন্য সিট না পাওয়া, সময় মতো বাস না পাওয়া ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র আইনের প্রণয়নই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগও। নারীদের চলার পথ নির্বিঘ্ন বাধাহীন হলেই রক্ষিত হবে নারী অধিকার, ত্বরান্বিত হবে নারীর ক্ষমতায়ন। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব জলবায়ু। তা মোকাবিলায় নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে উন্নত দেশগুলো। অথচ বাংলাদেশে প্রতি মৌসুমে কয়েকবার দুর্যোগ দেখা দিলেও তার পূর্বাভাস দেয়া হচ্ছে এখনো সেই ব্রিটিশ আমলের প্রযুক্তির মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, যতটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাও আবার নানা সংকটের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। বাতাসের দিক ও গতি নির্ণয় করতে বাংলাদেশে এখনো ব্যবহৃত হচ্ছে গ্যাস বেলুন ও থিওডোলাইট নামের মান্ধাতা আমলের যন্ত্র, যা অনেক আগেই বাদ দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলো। একবিংশ শতাব্দীতে এসেও দেশের 16 কোটি মানুষকে আবহাওয়া অধিদপ্তর এভাবেই অ্যানালগ পদ্ধতির মাধ্যমে ঝড় বা বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে। বিশ্লেষকরা আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ায় পদ্ধতিকে পুরোপুরি অবৈজ্ঞানিক বলে দাবি করেছেন। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে নির্দিষ্ট মৌসুম ছাড়াও এখন ঝড় বৃষ্টি সহ নানা দুর্যোগ হচ্ছে। বাংলাদেশ সরকারের বর্তমান যে পদ্ধতি, এটা আমি মনে করি সম্পূর্ণ অবৈজ্ঞানিক, মানুষের সাথে সম্পর্কবিহীন। এই ধরনের ফোরকাস্ট ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে। এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার প্রয়োজন। আবহাওয়া এরকম হলে আমার এই ফসলের জন্য এই কাজ নিতে হবে। কমিউনিটি রেডিও আছে, তাদের মাধ্যমে এটা প্রচার করা সম্ভব। কিছু চেষ্টা হচ্ছে, আমার মনে হয় চেষ্টাটাকে আরো বেগবান করা দরকার। একটা 12 মাসের ক্যালেন্ডার করতে পারি আবহাওয়ার উপর ভিত্তি করে, মৌসুমী বায়ু আসার আগে কি বিপদ, মৌসুমী বায়ু যাওয়ার সময় কি বিপদ। পরিসংখ্যান বলছে জলবায়ুর বিরূপ আচরণের কারণে দেশে বজ্রপাত ও তাতে হতাহতের সংখ্যা বাড়লেও পূর্বাভাস দেওয়ার সক্ষমতা বাড়েনি। আমাদের যে আর্থিং ব্যবস্থা ছিল, যেগুলো বড় বড় বিল্ডিং এ, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাদেরকে আসলে করতে হবে। এছাড়া দুর্যোগ মৌসুমে শুধু বন্দর কেন্দ্রিক যে সংকেত দেওয়া হয় তা যুগোপযোগী নয় বলেও মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। নোয়াখালী, লক্ষ্মীপুর কিংবা কবিরহাট কিংবা সুবর্ণচরের লোকজন কনফিউজ থাকে, কারণ পূর্বাভাসটা দেয়া হয় মংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার নৌবন্দরকে কেন্দ্র করে। পৃথিবীর অন্যান্য দেশে স্থান ভিত্তিক, সময় ভিত্তিক পূর্বাভাসটি দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মুহূর্তে জাপানের স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া মনিটরিং করা হলেও বাংলাদেশে যে পরিমাণ দুর্যোগ হয় তাতে নিজস্ব স্যাটেলাইটের প্রয়োজন। আমাদের ডপলার ওয়েদার রাডার অবজারভেশন আছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় যেহেতু বাংলাদেশে প্রায় নিয়মিত ব্যাপার, সেটি মনিটর করার জন্য আবহাওয়া অধিদপ্তরেরই এই ধরনের একটি মেটেরোলজিক্যাল স্যাটেলাইট থাকা উচিত, যেভাবে বিটিআরসির কমিউনিকেশন স্যাটেলাইট আছে। লাইটনিং ডিটেকশন ইকুইপমেন্ট দেশের 8টি লোকেশনে স্থাপন একটি প্রকল্পের মাধ্যমে করা শুরু করেছি। তবে আবহাওয়ার পূর্বাভাস জানতে ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সবার আগে সচেতন ও আগ্রহী হতে হয় বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ট্রান্সফরমার। ভোরে শহরের শাপলা চত্বর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, ভোরে শাপলা চত্বর এলাকায় অফিসের পেছনের ট্রান্সফরমারের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাস থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকাবাসী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিগত 1 মাস যাবত এখানে কোনো ট্রান্সফরমার মেরামত করা হয় নাই আর কি। এটা বন্ধ হয়েছিল।
কিভাবে আগুন লাগলো সে আগুনের বিষয়ে আমরা এখন কিছু বলতে পারতেছি না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রায় 2-3 কিলোমিটার থেকে আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দ্রুত রেসপন্সের কারণে এ ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আমরা জনগণকে রক্ষা করতে পেরেছি। পানি, গ্যাস কিংবা ড্রেনেজ সিস্টেম, সিটি কর্পোরেশনের এসব সুবিধার কোনো কিছুরই কার্যকর অস্তিত্ব নেই কুমিল্লার বস্তি এলাকাগুলোয়। উপরন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা রেশন সুবিধাও তেমন একটা পান না এখানকার মানুষ। তারা চান আগামীর মেয়র সমাধান করবেন তাদের সব সমস্যা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে তাফসির বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আরেফিন প্রিন্স। দেশের অন্য সব বড় শহরের মতোই কুমিল্লাতেও রয়েছে এরকম কয়েকটি বস্তি এলাকা, যেগুলোতে ভোটার সংখ্যাও নেহায়েত কম নয়, প্রায় 35,000। নগরীর এসব এলাকার বাসিন্দারা থাকেন অস্বাস্থ্যকর পরিবেশে, ন্যূনতম নাগরিক সুবিধা ছাড়াই। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। পানির সমস্যা আছে, ঘর দুয়ারের লেফটিনের সব কিছুরই সমস্যা আছে। গ্যাস মনে করেন সকাল 7টা বাজে যায়, 3টা-4টার দিকে গ্যাস আই উলাফাইন তো মনে করেন খিদা ফেডের জ্বালা দইয়া করতে পারে না, মাটির চুলের ভিতরে রান্ধন লাগে। পানি পাওয়া যায় না, আমরা অন্য এলাকা থেকে পানি না খাইতে হয়। ভোটাররা বলছেন বিভিন্ন সময় নির্বাচনের আগে প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ভোটের আগে এমন সবাই সব প্রার্থী আইয়ে যে আমরা করে অনেকগুলো সাহায্য দেবো, আমরা করে এটা দেবো হেটা দেবো হেটা দেবো, কাজরা ভোট পাস হয়ে গেলে আমাদের কাছে এরা না 5 বছর পরে আবার আসে, আইলে একই কথা বলে। নগরীর একটি অংশের এই অবস্থাকে দুঃখজনক উল্লেখ করে এই উন্নয়ন কর্মী বলছেন, বস্তিবাসীর ঐক্যহীনতার সুযোগ নিয়েই তাদের উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে এতদিন। তাদের জন্য যে রেশনিং এবং বিভিন্ন যে ভাতা, এই বিষয়গুলো আসলে একটি সিটি কর্পোরেশন হিসাবে মেয়র কিংবা কাউন্সিলররা ততটা গুরুত্ব দিয়ে দেখছে না। পৌরসভার যুগ থেকে সিটি কর্পোরেশন, এই দীর্ঘ সময়ে কুমিল্লা শহরের অনেক কিছুই উন্নয়ন হয়েছে। তবে এই নগরীতে এরকম যেসব বস্তি এলাকা রয়েছে, সেই এলাকাগুলো আছে অনেকটা আগের মতোই। এখানকার ভোটাররা বলছেন, আর যাই হোক, আগামীতে যিনি মেয়র নির্বাচিত হবেন তিনি যেন নজর দেন এসব এলাকার উন্নয়নে। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবর। বিদায় ম্যাচটাকে রঙিন করে বীরের বেশে মাঠ ছাড়লেন জার্মান স্ট্রাইকার লুকাস পোদলস্কি। ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে পোদলস্কির একমাত্র গোলে 3 লায়ন্সদের 1-0 ব্যবধানে হারিয়েছে জার্মানি। এর আগে ডর্টমুন্ডের মাঠ সিগলান ইদুনা পার্কে জমজমাট এক লড়াই দেখেছে স্টেডিয়ামে আগত 82,000 দর্শক। 30 মিনিটে লিভারপুল মিডফিল্ডার অ্যাডাম ললনার শট বারে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় ইংলিশরা। 37 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল গোল বারের উপর দিয়ে পাঠান ডায়মন্ড শেফদের হয়ে 130তম ম্যাচ খেলতে নামা পোদলস্কি। এর 3 মিনিট পর ইংল্যান্ডের হয়ে গোলের সহজ সুযোগ নষ্ট করেন দেলে আলী। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জার্মানি, যার ফল আসে ম্যাচের 69 মিনিটে। আন্দ্রে শুলের পাস থেকে পাওয়া বলে পোদলস্কির দুর্দান্ত এক গোলে লিড পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যা জার্মানদের হয়ে পোদলস্কির 49তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শিষ্যরা। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে, আপিল বিভাগের রায়। মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেয়া রুল খারিজ। দুর্নীতির মিথ্যা অভিযোগে বাংলাদেশকে কখনোই দমিয়ে রাখা যাবে না, প্রমাণও হয়েছে আদালতে, বললেন প্রধানমন্ত্রী। 15 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেয়া হলো স্বাধীনতা পুরস্কার। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকে ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদা থাকার পরও ক্ষতিকর জীবাণু থাকা ইউরোপে 8 ধরনের সবজি রফতানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। এবং লন্ডন পার্লামেন্ট ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলা চালিয়েছে উগ্রবাদী গোষ্ঠী, ধারণা পুলিশের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাঙালি ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।